নমস্কার বন্ধুরা, মনোবিদ্যার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আমরা প্রতিদিনের জীবনে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা দেখি, সেই অজস্র ঘটনার মধ্যে আমরা কিছু কিছু ঘটনাকে গুরুত্ব দিয়ে থাকি এবং সেই গুরুত্ব দেওয়ার জন্য আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন তৈরি হয়, আমাদের একটা কৌতূহল তৈরি হয়। এই যে ঘটনাগুলো, সেটা একদম দৈনন্দিন জীবনের মধ্যে রয়েছে এবং সেগুলো আমাদের আশপাশেই আমাদের প্রতিদিনের জীবনে ঘটতে থাকে। একটা স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে, একটা কলেজ স্টুডেন্টের ক্ষেত্রে, বা একটা চাকরিজীবীর ক্ষেত্রে, বা একটা বাস ড্রাইভারের ক্ষেত্রে হোক, বা একটা চাষির ক্ষেত্রে হোক, প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালের তার আশপাশে বিভিন্ন ধরনের বিষয় ঘটতে থাকে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটতে থাকে এবং সেগুলো তারা দেখে, সেগুলো তারা জানে। সেটা তাদেরকে ইন্টারেস্ট করুক বা না করুক, অর্থাৎ সেই ঘটনাটার প্রতি তার ব্যক্তিগত আগ্রহ থাকুক বা না থাকুক, সে কিন্তু দেখতে থাকে, সে কিন্তু ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এবার কি, বেশ কিছু ঘটনা যেগুলো আমাদেরকে একটু বেশি আগ্রহী করে তোলে। যেমন একটা ফুটবল প্রেমীর কাছে একটা অমুক জায়গায় ফুটবল ম্যাচ হচ্ছে, সেই ঘটনাটা সেটা যদি সে শোনে আর কি, তখন সে ডিসাইড করে কি যে সেইখানে ওই দিন উপস্থিত হয়ে ফুটবল ম্যাচটা দেখবে। আবার ধরো একটা চাষির কাছে তার ধান জমিতে যদি দেখা যায় যে নতুন করে ধান রোপণ করা হচ্ছে বা ফসল কাটা হচ্ছে, তখন তার উপস্থিতিতে সেখানে সে দেখতে থাকে যে কিভাবে সব কাজকর্মগুলো হচ্ছে। আবার একটা পলিটিক্যাল ওরিয়েন্টেড একটা মানুষ, যার এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বেশি বেশি পছন্দ করে, তো তেমন একজন ব্যক্তি সে একটা চায়ের দোকানে এই র্যান্ডামলি যে কোনো পলিটিক্যাল টপিকের ওপরে আলোচনাতে অংশগ্রহণ করার জন্য সে নিউজ পেপারগুলোর ওপরে বেশি লক্ষ্য রাখবে, বা টিভি চ্যানেলে যেখানে নিউজ রিপোর্টাররা তারা বিভিন্ন নিউজ সেখানে ডিসক্রাইব করছে, বা একটা বিশেষ বিশেষ ঘটনা নিয়ে জানান দিচ্ছে, সেগুলোর উপরে তার কিন্তু চোখ থাকবে এবং সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করে সে সেই চায়ের আড্ডায় হোক বা যে কোনো র্যান্ডাম কোনো লোকের সাথে হোক একটা পলিটিক্যাল তর্ক, একটা চর্চা শুরু করে দেবে। তো ব্যক্তিবিশেষে আমাদের মধ্যে এই জিনিসটা আসে যে আমাদের কিছু কিছু পার্টিকুলার বিষয়ে আমাদের একটা আগ্রহ বেশি থাকে, তাই সেই জিনিসে আমাদের বেশি লক্ষ্য চলে যায়। তো এই রকমভাবে আমরা দেখতে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। কিন্তু এই দেখাটা সাইকোলজিতে যে অবজারভেশন মেথড, যেটা একটা ডেটা কালেকশন টেকনিক বলা যেতে পারে বা ডেটা কালেকশন মেথড বলা যেতে পারে, সেইটা হুবুও কিন্তু এক নয়। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যেভাবে অবজার্ভ করি কোনো কিছু, আর সাইকোলজিতে যে অবজারভেশন মেথড অ্যাপ্লাই করে আমরা ডেটা কালেক্ট করি, সেই দুটো বিষয় এক নয়। আজকের জানবো এই অবজারভেশন মেথডের আরও পুঙ্খানুপুঙ্খ যে জটিলতা রয়েছে বা ধারণা রয়েছে, সেগুলো কি। অবজারভেশন মেথড, যেটাকে পর্যবেক্ষণ বলা হবে বাংলায়, খুব সহজভাবে এটাকে আমরা যদি ডিসক্রাইব করতে চাই বা ডিফাইন করতে চাই সাইকোলজিক্যালি, অর্থাৎ সাইকোলজির ভাষাতে এটাকে কিভাবে ডিফাইন করা যাওয়া উচিত, সেটা বলতে গেলে কি বলা যেতে পারে যে যখনই আমরা ডেটা কালেকশন মেথডের কথা ভাবি, যে আমরা আমাদের
রিসার্চের জন্য বা আমরা কোনো কিছু সেটা আরও গভীরভাবে জানার জন্য, সেটা হতে পারে কোনো ক্লিনিক্যাল কেস, হতে পারে কোনো রিসার্চের মধ্যে কোনো ডেটা কালেকশনের মেথড, বা কোনো বিহেভিয়ারকে, কোনো পার্টিকুলার টাইপের বিহেভিয়ারটাকে সেটার সম্পর্কে আরও বেশি জানার জন্য বা সেটা সম্পর্কিত আরও তথ্য অর্জন করার জন্য আমরা এমন একটা মেথড ব্যবহার করি যেখানে আমরা সিলেক্ট করি, আমরা যে বিষয়টা দেখব, অর্থাৎ এখানে হয়তো র্যান্ডামলি অনেক জিনিস রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে, কিন্তু আমরা কি করব, প্রথমে সিলেক্ট করব। ধরো এটাকে আমরা সিলেক্ট করেছি, এটা দেখব। তাহলে এখানে সিলেক্ট করছি এবং সিলেক্ট করা মানেই আমরা বাকি বিষয়গুলো আর দেখব না, অর্থাৎ আমরা ফোকাস করছি এই বিষয়টার উপরে। এবং তারপর এখান থেকে আমরা এইটা দেখাকালীন এটা কিভাবে ঘটছে, কিভাবে এটার যে ট্রেন্ডিংটা চলছে বা এটা কিভাবে ফ্লাকচুয়েট হচ্ছে, মুভ করছে, এটার যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে থাকব। তার সাথে সাথে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, যেগুলো এই দেখা চলাকালীন ধরা পড়বে বা আমরা বুঝবো, সেগুলোকে আমরা নোট করব, আমরা সেটা লিখে রাখবো। সেটা যে কোনো উপায় হতে পারে, ইভেন আমরা এটা পুরো রেকর্ডও করতে পারি এবং তারপরে এটার অ্যানালাইসিস করব যে আমরা এখান থেকে দেখে কি কি বিষয় পেয়েছি। এটা উদাহরণ দিয়ে আরো ভালো করে স্পষ্ট হবে। ধরো দেখা গেল যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্ট্রেস, যখনই এক্সাম আসে সেই এক্সামের 1 মাস আগে তাদের মধ্যে স্ট্রেসটা কীরকম তৈরি হয় সেইটা আমরা দেখতে চাই। এবার এই যে আমরা একটা কাজ, এই যে আমাদের যে একটা অবজেক্টিভ তৈরি হলো, সেইখানে আমাদের এটা স্পষ্ট হচ্ছে যে আমরা একটা সাইকোলজি স্টুডেন্টস, একটা গ্রুপ অফ স্টুডেন্টসকে দেখতে চাই যারা কিনা ক্লাস 11-এর স্টুডেন্টস। তাহলে কি এখানে পার্টিকুলারলি আমি ক্লাস 11-এর স্টুডেন্টদের উপরে ফোকাস করছি, অর্থাৎ আমি সিলেক্ট করে নিয়েছি যে আমি কি দেখব, কাদের উপর দেখব। এবার কি তাদের 1 মাস এক্সামের আগে সময়ে তাদেরকে আমরা অবজার্ভ করছি। কি কি অবজার্ভ করছি না, তারা ঘুমাচ্ছে কতক্ষণ, অর্থাৎ তাদের স্লিপ প্যাটার্ন দেখছি। তো আমরা সিলেক্ট করে নিলাম যে কি দেখব, ক্লাস 11-এর স্টুডেন্টসদেরকে দেখব, ঠিক আছে। তারপর অর্থাৎ ক্লাস 11 স্টুডেন্টসকে আমরা দেখব এবং তাদের কি দেখব, তাদের এই স্লিপ প্যাটার্ন দেখব, তারা কতক্ষণ ঘুমাচ্ছে এবং তাদের মোবাইলের স্ক্রিন টাইম দেখব। তারপর তাদের ফুড হ্যাবিট দেখব, এবং দেখব যে তারা কতক্ষণ পড়াশোনা করছে, তাদের স্টাডি আওয়ার্স। ধরো এগুলো আমরা সিলেক্ট করলাম যে এই বিষয়গুলো আমরা দেখব, যে তাদের এই যে স্ট্রেসটা তাদের স্লিপ প্যাটার্নে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে, তার জন্য তাদের ফুড হ্যাবিটে কি চেঞ্জেস আসছে, তাদের স্টাডি আওয়ার্সে কি চেঞ্জেস আসছে, তাদের মোবাইল স্ক্রিন টাইমে কতটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এগুলো আমরা এই ক্যারেক্টারিস্টিক ফিচার্সগুলো দেখব, সেটা অলরেডি সিলেক্ট করেছি। এবার যখনই, তাহলে আমি এখানে র্যান্ডামলি কোনো জিনিস দেখার আগ্রহী নই, আমি এখানে সিলেক্ট করেছি যে ক্লাস স্টুডেন্টেরই অ্যাংজাইটি লেভেল মেজার করব। তাই সেই কারণে আমি
এই বিষয়গুলো অর্থাৎ অ্যাংজাইটির সাথে রিলেটেড এমন কিছু বিষয়, সেগুলোর ওপরেই আমার ফোকাস করতে হবে, অর্থাৎ সেইগুলোই আমি রেকর্ড করব। যে আমি দেখবো স্লিপ প্যাটার্ন কীরকম চেঞ্জেস আসছে, অর্থাৎ গড়ে তাদের স্লিপ প্যাটার্ন কীরকম, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, নাকি তারও বেশি। তারপর মোবাইল স্ক্রিন টাইম, দেখবো যে গড়ে তারা কতক্ষণ মোবাইলে এনগেজ থাকছে। ফুড হ্যাবিট দেখব, অর্থাৎ তারা সুগারের পরিমাণ বেশি থাকছে কিনা তাদের ফুডে, বা ফাস্ট ফুডের পরিমাণ তাদের ফুড হ্যাবিটে বেশি থাকছে কিনা। হ্যাঁ, তাদের মধ্যে, তাদের খাওয়ার মধ্যে কতটা স্বাস্থ্যকর খাবার দাবার থাকছে। তো এগুলো আমরা এভাবে সিলেক্ট করেছি, তার কারণ এটা স্ট্রেসের সাথে রিলেটেবল বা স্ট্রেসের সাথে অ্যাসোসিয়েটেড হতে পারে এইটা ভেবে। তো যখনই এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি বা যেতে পারবো বলে ভাবছি, যেখান থেকে যে তথ্যগুলো কালেক্ট করব যেটা আমাদের অবজেক্টিভটার সাথে অ্যাসোসিয়েট হতে পারে, আমাদের যে অবজেক্টিভটা যেটা হচ্ছে স্ট্রেস মেজার করা, সেইটার সাথে কিছুটা অ্যাসোসিয়েট হতে পারে। তো এখানে অবজারভেশনের মধ্যে কি করলাম, প্রথমে সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার মধ্যে দিয়ে আমরা কি করব, যে বিহেভিয়ারগুলো আমরা সিলেক্ট করছি সেগুলোকে পারসিভ করব, সেগুলোকে বোঝার চেষ্টা করব, এবং তার সাথে সাথে আমরা কি করব, রেকর্ড করব যে কতটা ফ্লাকচুয়েট হচ্ছে, কতটা চেঞ্জেস আসছে। এবং তারপরে আমরা কি করব, অ্যানালিসিস করব এবং ইন্টারপ্রিটেশন করব। অর্থাৎ কি, যে এবার আমরা সমস্ত ডেটা এখানে কালেক্ট হয়ে গেল, যে গড়ের স্লিপ প্যাটার্ন কত, অর্থাৎ গড়ে কতক্ষণ ঘুমাচ্ছে তারা, মোবাইল স্ক্রিন টাইম, ফুড হ্যাবিট, স্টাডি আওয়ার্স, এগুলো সব কিছু আমরা এখান থেকে যে ডেটাগুলো পাবো, সেই ডেটাগুলো এবার আমরা অ্যানালিসিস করব, সেখানে একটা স্ট্যাটিস্টিক্স লাগাবো, সেখানে তারপর সেই ডেটা থেকে আমরা অ্যানালিসিস করব এবং ইন্টারপ্রিট করব। যে ধরো দেখা যায় যদি এরকম যে তারা 6 ঘন্টা করে ঘুমাচ্ছে, অর্থাৎ গড় স্লিপ আওয়ার্স হচ্ছে 6 ঘন্টা, আর স্টাডি আওয়ার্স হচ্ছে 3 ঘন্টা, ঠিক আছে, এবং মোবাইল স্ক্রিন টাইম হচ্ছে 6 ঘন্টা। তো এইরকমভাবে আমরা একটা বিষয় বুঝতে পারছি যে এখানে স্লিপ প্যাটার্নটা তাদের অত্যন্ত ভালনারেবল, অর্থাৎ এখানে মোবাইল স্ক্রিন টাইম তাদের একটা গুরুত্বপূর্ণভাবে বেশি, যেটা তাদের স্লিপ প্যাটার্ন এবং তাদের স্টাডি আওয়ার্সকে অ্যাফেক্ট করছে। তো সেই কারণে এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন আমাদের মধ্যে আসছে। হ্যাঁ, এবং ফুড হ্যাবিটের মধ্যে দেখা যেতে পারে যে তারা খাবার দাবারের পরিমাণ বেশি বেশি খাচ্ছে হয়তো, কারণ তারা স্ট্রেস ফিল করছে বলে। এটা হয়তো লক্ষ্য করা গেল, সাপোজ এটাই লক্ষ্য করা গেল যে ফুড হ্যাবিট তাদের মধ্যে ভীষণ ড্রাস্টিক্যালি চেঞ্জেস এসছে, যে তারা খাবারের পরিমাণ বেশি বেশি খাচ্ছে এবং তাদের ওয়েট গেন, এটা হয়তো এর মধ্যে একটা আমরা দেখলাম যে ওয়েট গেনটা তুলনামূলকভাবে তাদের বেশি। তো এখানে স্ট্রেসের সাথে এই যে বিষয়গুলো জড়িত রয়েছে, সেগুলো আমরা মেজার করলাম এবং ইন্টারপ্রিট করে বুঝতে পারছি যে তাহলে তাদের মধ্যে কিছুটা হলেও স্ট্রেস রয়েছে, এবং সেটা যখন তারা এক্সামের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। তাহলে এটা আমরা এই অবজারভেশন মেথডটার মধ্য দিয়ে বুঝতে পারলাম। তো অবজারভেশন মেথডে তাহলে কি কি দেখতে পাচ্ছি, যে অবজারভেশন মেথডে আমরা কিছু স্টেপস দেখতে পাচ্ছি প্রথমে, অর্থাৎ, এবং এটা সাইকোলজিক্যাল অবজারভেশনের কথাই বলছি।
প্রথমে আমরা দেখব সিলেকশন এবং পারসেপশন। তারপরে এই যখনই আমরা সিলেক্ট করব, তারপরে আমাদের অবজারভেশন চলাকালীন করতে হবে রেকর্ডিং, এবং রেকর্ডিংয়ের পরে আমরা যে তথ্যগুলোকে এক জায়গায় জমা করব, সেই তথ্যগুলোকে আমরা এবার বিচার বিশ্লেষণ করব এবং সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ফাইনালি আমরা করব কি, অ্যানালিসিস, এবং তার সাথে সাথে ইন্টারপ্রিটেশন। তো এই তিনটে পদ্ধতি হলো সাইকোলজিক্যাল অবজারভেশন মেথড, যেটা আমরা সাধারণত যে জিনিসগুলো দেখে থাকি, অর্থাৎ বা আমরা অবজারভেশনটাকে যদি সাধারণের ভাষায় বলতে চাই, তো সেখানে এই রকম এতটা স্টেপ বাই স্টেপ প্রসেস ইনভলভ থাকে না। সেটা আমরা র্যান্ডামলি দেখতে থাকি, যেটা আমাদের একটু হয়তো আগ্রহী করে তোলে বা সেটা একটু বেশি ইন্টেন্স হয়ে উঠেছে, সেটার প্রতি আমাদের একটা লক্ষ্য নজর যায়, আমরা সেখানে অ্যাটেনশন দিয়ে থাকি। কিন্তু সেগুলো এত পদ্ধতিগতভাবে আমরা অ্যাপ্লাই করি না। অর্থাৎ আমরা আগেভাগেই বুঝে যাই না বা আগেভাবেই আমরা ডিসাইড করে নিই না যে আমরা এই বিষয়টা দেখব। অবজারভেশন মেথডে কিন্তু এইটা থাকে যে আমরা আগেভাগেই সিলেক্ট করি যে আমরা কি দেখব। আমাদের মনের মধ্যে যে প্রশ্নটা, এটা পরিষ্কার হয়ে যায় যে আমরা কি দেখব, কেন দেখব, এবং দেখাকালীন শুধু দেখলেই হবে না। আমরা সাধারণত প্রতিদিনের জীবনে বিভিন্ন জিনিস দেখতে থাকি, কিন্তু সেগুলোকে কি রেকর্ড করি না। সেগুলো আমাদের কোনো কাজে লাগে না সেভাবে। যেগুলো কাজে লাগে, যেগুলো আমাদেরকে আগ্রহী করে তোলে, হয়তো সেগুলোর সম্পর্কে কিছু বিষয় আমাদের মনের মধ্যে গেঁথে যায়, কিন্তু সেগুলোকে আমরা প্রাথমিকভাবে কখনো খাতা কলমে বা কোনো অন্য ডিভাইসে রেকর্ড করি না। অর্থাৎ সেই অবজারভেবল যে অবজেক্টটা বা অবজারভেবল যে ইন্ডিভিজুয়ালটা, অর্থাৎ যে আন্ডার অবজারভেশন রয়েছে বা কোনো একটা গ্রুপ যে আন্ডার অবজারভেশনে রয়েছে, তার থেকে কিন্তু মানে তাকে দেখাকালীন বা তাকে অবজারভেশনে রাখাকালীন তার যে অঙ্গভঙ্গি হোক, তার যে ব্যবহার হোক, তার যে অ্যাক্টিভিটি হোক, তার যে মুভমেন্ট হোক, সেগুলো কিন্তু আমরা রেকর্ড করি না কোনোভাবে। সাইকোলজিক্যাল অবজারভেশনে এই রেকর্ডিং প্রসিজারটা থাকে। অর্থাৎ আমাদেরকে তার যে বিশেষ যে দিকগুলো, বিশেষ যে বিহেভিয়ারগুলো, সেটাকে আমাদেরকে রেকর্ড করতে হয়। কারণ আদারওয়াইজ আমরা জানতে পারবো না যে কোনো একটা বিশেষ বস্তুর প্রতি বা কোনো একটা বিশেষ সিচুয়েশানে সে কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তার রেসপন্স কি আসছে। তো এই কারণে রেকর্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ এখানে অবজারভেশন মেথডের মধ্যে। এবং তারপরে আমরা রেকর্ড করার পরে আমরা কিছু তথ্য কালেক্ট করি, কিছু ইনফরমেশন পাই, ডেটা পাই আমরা, যে এই বিহেভিয়ারটা এমন, এই ইন্ডিভিজুয়ালের এই সিচুয়েশানে এমন একটা বিহেভিয়ার প্যাটার্ন পাওয়া গেল, আবার অমুক ইন্ডিভিজুয়ালের আলাদা একটা বিহেভিয়ার প্যাটার্ন পাওয়া গেল। তো এই যে আলাদা বিহেভিয়ার প্যাটার্ন বা আলাদা রিয়াকশান, আলাদা রেসপন্স প্যাটার্ন পাচ্ছি, সেইগুলোকে এবার আমরা অ্যানালিসিস করব এবং ইন্টারপ্রিটেশন করব। অর্থাৎ আমরা অবজারভেশন মেথডের মধ্যে এই টোটাল প্রসেসটা ইনভলভ রয়েছে। তো এটা হলো অবজারভেশন মেথডের যে স্টেপসগুলো। সাইকোলজির এই অবজারভেশন মেথড মূলত 4 রকমের। একটা হলো ন্যাচারালিস্টিক অবজারভেশন, কন্ট্রোলড অবজারভেশন, পার্টিসিপেন্ট অবজারভেশন আর নন পার্টিসিপেন্ট অবজারভেশন। এই ন্যাচারালিস্টিক অবজারভেশন, যেটা এমন এক ধরনের অবজারভেশন
মেথড, যেখানে আমরা যাদেরকে দেখি, যারা আমাদের রিসার্চের মূল অংশ বা যাদের বিহেভিয়ারটা দেখা আমাদের মূল লক্ষ্য, তাদেরকে তারা যে পরিবেশে বিলং করে সেই পরিবেশ থেকে আমরা তাদেরকে অন্যত্র না সরিয়ে, অন্যত্র স্থানান্তরিত না করে, যখন তাদেরকে সেই পরিবেশের মধ্যেই আমরা দেখতে থাকি যেখানে তারা স্বাভাবিকভাবে যেমনটা আচার আচরণ করে থাকে, যেমনটা চলাফেরা করে, সেই দেখার পদ্ধতিটা, সেই অবজারভেশন মেথডটা হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন বা স্বাভাবিক বা প্রাকৃতিক পর্যবেক্ষণ বলা যায়। যেমন বাঘকে, সিংহকে তাদের যে ওয়াইল্ড এনভায়রনমেন্ট, জঙ্গলে, সেখানে আমরা দেখছি। আবার হাঁস, মুরগি, এদেরকে আমরা ঘরের মধ্যে যেহেতু লালন পালন করি, তো ঘরের মধ্যে, উঠানে, আমাদের বাড়ির আশপাশে সেখানে দেখছি। আবার দেখা যাচ্ছে ধরো ট্রাফিক পুলিশ বা ট্রাফিক গার্ড, তারা রাস্তায় যেখানে তাদের কাজ, তাদের সেই একটা বিজি রোড যেখানে সারাক্ষণ গাড়ি চলছে, সেইখানে তাদেরকে অবজার্ভ করছি। আবার দেখা গেল স্টুডেন্টসদেরকে আমরা ক্লাসের মধ্যে সেখানে অবজার্ভ করছি। আবার দেখা গেল যে ব্যাংকে তার যে হ্যাবিট্যাট, সেখানে তাদেরকে অবজার্ভ করছি। তো প্রত্যেকটা জীবকে সে অরিজিনালি যেখানে বিলং করে, যেটা তার অরিজিনাল হ্যাবিট্যাট, সেইখানে যখন আমরা দেখব তাকে, সেইটাই হচ্ছে তার একটা স্বাভাবিক পরিবেশ। এবং সেই স্বাভাবিক পরিবেশে তার স্বাভাবিক আচরণটাকে দেখাটা হচ্ছে ন্যাচারালিস্টিক অবজারভেশন। অর্থাৎ ন্যাচারালিস্টিক অবজারভেশনে কোনো চেঞ্জই করা হয় না, না প্রকৃতিটাকে চেঞ্জ করা হয়, অর্থাৎ যে পরিবেশটা, যে সোশ্যাল সেটিংটা, সেইটাকে না চেঞ্জ করা হয়, না সেই যে পার্টিসিপেন্ট বা সেই যে যাদেরকে দেখা হয় তাদের আচরণের মধ্যে কোনো পরিবর্তন ঘটানো হয়। তো এখানে কোনো রকম চেঞ্জেস হয় না। এরপরে আসি কন্ট্রোলড বা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ। এইটা কেমন না, এটা হচ্ছে একটা কৃত্রিম বা আর্টিফিশিয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়। অর্থাৎ এটা রিসার্চের সুবিধার্থে বা বিহেভিয়ারটাকে আরও ক্লোজলি অবজার্ভ করার জন্য, আরও নিখুঁতভাবে অবজার্ভ করার জন্য কি করা হয়, একদল পার্টিসিপেন্টকে বা পার্টিকুলার কোনো পার্টিসিপেন্টকে তাকে একটা পার্টিকুলার একটা জায়গার মধ্যে রাখা হচ্ছে। ধরো দেখা গেল একটা ইঁদুরের ওপর একটা পরীক্ষা করার বা ইঁদুরের বিহেভিয়ারটা দেখার চেষ্টা করা হচ্ছে, বা একটা মুরগির ওপরে একটা পর্যবেক্ষণ করা হচ্ছে। তো তখন কি করা হচ্ছে, তাকে একটা নির্দিষ্ট ঘরে মধ্যে রেখে সেখানে চারদিক থেকে ক্যামেরা লাগিয়ে তাকে দেখা হচ্ছে তার বিহেভিয়ারটা কেমন, সে কিভাবে সেই কৃত্রিম পরিবেশে এসে কিভাবে চলাফেরা করছে। তো এখানে কি করা হচ্ছে যে এখানে আরো ক্লোজলি অবজার্ভ করার জন্য, আরো কাছাকাছি থেকে দেখার জন্য, আরো নিখুঁতভাবে দেখার জন্য, তার প্রত্যেকটা ব্যবহার পুঙ্খানুপুঙ্খভাবে দেখার জন্য তাকে একটা বিশেষ পরিবেশের মধ্যে এনে রাখা হচ্ছে। অর্থাৎ সে যেখানে বিলং করে, তার যে অরিজিনাল হ্যাবিট্যাট, সেইখান থেকে তাকে স্থানান্তরিত করে তাকে অন্যত্র সরিয়ে সেখানে তাকে দেখা হচ্ছে, যেটা ন্যাচারালিস্টিক অবজারভেশনে হয় না। তো ন্যাচারালিস্টিক অবজারভেশনে অ্যাজ ইট ইজ দেখা হয়, অর্থাৎ যেমনটা তারা আচরণ করছে বা যেমনভাবে তারা নিজেদেরকে এক্সপ্রেস করছে, সেইভাবেই আমরা জানছি তাদেরকে, সেইভাবেই আমরা দেখছি। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আমরা তাদেরকে একটা কৃত্রিম পরিবেশে এসে সেখানে আমরা তাদেরকে দেখছি। এরপরে আসছে
পার্টিসিপ্যান্ট অবজারভেশন। পার্টিসিপ্যান্ট অবজারভেশন হচ্ছে যেখানে আমরা যাদেরকে দেখব, দেখা গেল আমরা ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ব্যবহার দেখব, তাদের মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি কীরকম রয়েছে, বা তারা কে কতটা শাই, অর্থাৎ কে কতটা লাজুক, নিজেদেরকে কতটা এক্সপ্রেস করতে ভালোবাসে, অর্থাৎ কতটা এক্সপ্রেসিভ টাইপের, বা ওভারঅল তাদের একটা সোশ্যাল অ্যাংজাইটি দেখার চেষ্টা করছি। তখন আমরা তাদেরকে কি করলাম, যে একটা সোশ্যাল ফাংশন আমরা অ্যারেঞ্জ করলাম। সেই সোশ্যাল ফাংশনে যে অবজারভার বা একের বেশি অবজারভার হতে পারে, তারা কি করলো, তারাও সেই সোশ্যাল ফাংশনে পার্টিসিপেট করলো। অর্থাৎ স্টুডেন্টসরা তো থাকছে, তার সাথে সাথে অবজারভাররাও, তারাও অ্যাজ আ পার্টিসিপেন্ট বা তারাও একটা সেই সোশ্যাল ওকেশন বা সোশ্যাল ফাংশনের মধ্যে তারাও উপস্থিত থাকছে, এবং সেখানে তারাও স্টুডেন্টদের সাথে আনন্দ করছে, মজা করছে, কোনো গেমস খেলছে, এবং অর্থাৎ পার্টিসিপেন্টদের যে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেখানে অবজারভারও বা রিসার্চারও সেই অ্যাক্টিভিটিগুলোই করছে। এবং এইটা করার সাথে সাথে সে কিন্তু লক্ষ্য রাখছে যে কিভাবে আসলে যারা পার্টিসিপেন্ট, যাদের বিহেভিয়ারটা দেখার জন্য রিসার্চার পার্টিসিপেন্ট হয়েছে, তাদের সেই বিহেভিয়ারগুলোকে লক্ষ্য রাখা এবং নোট করা বা রেকর্ড করা। তো এখানে কি হচ্ছে, যে রিসার্চার বা অবজারভার নিজেই পার্টিসিপেন্ট হয়ে সেই দলের মধ্যে ঢুকে যাচ্ছে, সেই গ্রুপের মধ্যে গিয়ে তাদের যে আচার আচরণটা করার চেষ্টা করছে, তারা যে অ্যাক্টিভিটিগুলো করছে সেই অ্যাক্টিভিটিগুলো করার চেষ্টা করছে। তো এখানে এটা হবে পার্টিসিপ্যান্ট অবজারভেশন, অর্থাৎ অবজারভার যখন অ্যাজ আ পার্টিসিপেন্ট হয়ে গ্রুপের মধ্যে গিয়ে গ্রুপের বিহেভিয়ারটাকে লক্ষ্য করার চেষ্টা করে, গ্রুপের বিহেভিয়ারটাকে নোট ডাউন করার চেষ্টা করে বা বোঝার চেষ্টা করে। এরপরে নন পার্টিসিপেন্ট, যেটা হচ্ছে যে গ্রুপের কোনো বিহেভিয়ার বা কারোরই কোনো বিহেভিয়ার সেটা বাইরের থেকে দেখা, অর্থাৎ গ্রুপের মধ্যে না ঢুকে, গ্রুপের মধ্যে অন্যতম একজন সদস্য না হয়ে একদম বাইরের থেকে সেই গ্রুপের মেম্বার্সরা আর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কিভাবে ব্যবহার করছে, কিভাবে আচরণ করছে, কিভাবে চলাফেরা করছে, কিভাবে একে অপরের সাথে মিশছে, সেইটা যখন দেখার চেষ্টা করা হয়। অর্থাৎ কীরকম, হয়তো দেখা গেল যে একাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রীরা, এদেরকে একদিকে মেল স্টুডেন্টসরা, অন্যদিকে ফিমেল স্টুডেন্টসরা এরকমভাবে আলাদা আলাদা করে তাদেরকে এবার দূর থেকে দেখা হচ্ছে যে মেল স্টুডেন্টসরা তারা নিজেদের মধ্যে কিভাবে আচরণ করে, আর ফিমেল স্টুডেন্টসরা তারা নিজেদের মধ্যে একে অপরের সাথে কিভাবে আচরণ করে। এবং তারপর দেখা যাচ্ছে যে মেল স্টুডেন্টস এবং ফিমেল স্টুডেন্টসদেরকে এক জায়গায় রেখে বা একসাথে তারা কিভাবে একে অপরের সাথে মিশছে, কিভাবে আচরণ করছে, সেইটা দেখা গেল। তো এখানে আমরা বিভিন্ন পার্থক্য আমাদের চোখে ধরা পড়বে যখন আমরা দূর থেকে দেখছি। সেখানে পার্টিসিপেন্টরা তারা তাদের মতন যে ব্যবহারটা করছে, সেখানে তাদের মধ্যে আমরা ঢুকছি না, অর্থাৎ অবজারভার বা রিসার্চার সেখানে পার্টিসিপেট করছে না তাদের গ্রুপের মধ্যে। বাইরের থেকে তিনি অবজার্ভ করার চেষ্টা করছেন যে কি ঘটছে, কে কীরকমভাবে আচরণ করছে, কে কীভাবে রেসপন্ড করছে, সেইটা দেখার চেষ্টা করছে। তো এটা গেল এই 4 ধরনের মূল অবজারভেশন প্রক্রিয়া রয়েছে। এবার এই যে অবজারভেশন প্রক্রিয়া, এটার
বেশ কিছু সুবিধা রয়েছে এবং অসুবিধাও রয়েছে। সুবিধাগুলোর মধ্যে প্রথমে আলোচনা করি যে অবজারভেশন মেথডটা খুব বেশি ব্যয়বহুল না, অর্থাৎ এটা করতে যে খুব বেশি খরচা হয় তা না। যেমন এক্সপেরিমেন্টাল মেথডের ক্ষেত্রে সেখানে একটা অর্গানাইজ করতে হয়, সেখানে প্ল্যান করতে হয়, সেখানে একটা সেটিংয়ের দরকার থাকে এবং সেখানে অনেকের ইনভলভমেন্ট থাকে। তো ওভারঅল এক্সপেরিমেন্টাল মেথডে খরচা বেশি হয়, কিন্তু অবজারভেশন মেথডে তুলনামূলকভাবে এই খরচা অনেক কম, মানে ফাইন্যান্সিয়ালি এখানে অতটা খরচ হয় না। কারণ এখানে সিম্পলি পেন, পেন্সিল বা কোনো একটা ক্যামেরা, এগুলোই ইউজ করা হয়, যেগুলো সাধারণভাবে বিহেভিয়ারটা কেমন হচ্ছে সেটাকে লক্ষ্য করা এবং সেটাকে লিখে রাখা বা সেই ডেটাটা কালেক্ট করা, রেকর্ড করা। আবার অবজারভেশন মেথডে যেহেতু এটা একটা অবজারভেবল ওভার্ট বিহেভিয়ার, আমরা পার্টিসিপেন্টদেরকে যখন দেখি তাদের ওভার্ট বিহেভিয়ারটাকে দেখি যে সে কীভাবে ব্যবহার করছে, কীভাবে আচার-আচরণ করছে, তো তখন আমরা একটা জিনিস বুঝতে পারি যে তারা যেটা আচরণ করছে সেইটা তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে আচরণগত বৈশিষ্ট্য বা তাদের যে পার্সোনালিটি, তাদের যেমনটা বুদ্ধি, সেই রকমভাবে কিন্তু আচরণ করবে। অর্থাৎ তাদের ভিতরের যে পরিকাঠামো বা তাদের ভিতরের যে স্ট্রাকচারটা, তাদের ভিতরের যে সাইকোলজিক্যাল যে ফাংশনিংটা, সেইটা তাদের ব্যবহারের মধ্যে কিন্তু একটা ফুটে উঠবে। সেই কারণে আমরা এই অবজারভেবল বিহেভিয়ারগুলোর মধ্য দিয়ে তাদের মনের পরিচয়টা একটা পাই। অর্থাৎ এই বাহ্যিক দর্শনের মধ্য দিয়ে, বাহ্যিক পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমরা তাদেরকে দেখতে পাই এবং তাদের সম্পর্কে আমাদের এই ধারণা তৈরি হয় যে তাদের মধ্যে এই ধরনের বিহেভিয়ার প্যাটার্ন আছে, এই ধরনের থিঙ্কিং প্যাটার্ন আছে, সেইটা আমরা বুঝতে পারি। এছাড়া কি, এছাড়া অবজারভেশনের সুবিধাগুলোর মধ্যে বলা যায় যে এইটা যে কোনো স্তরের, যে কোনো ধরনের ইন্ডিভিজুয়ালের ওপর এটা অ্যাপ্লাই করা যায়। সেটা শিশু হোক বা বৃদ্ধ হোক বা যুবক যুবতী হোক, যে কোনো ধরনের, যে কোনো বয়সের বা যে কোনো ডেভেলপমেন্টাল স্টেজের কোনো ইন্ডিভিজুয়ালকে এভাবে অবজার্ভ করে তার থেকে ডেটা কালেক্ট করা যায়, তাকে জানা যায় বা তার বিহেভিয়ারটাকে বোঝার চেষ্টা করা যায়। তারপর বিভিন্ন যে অ্যাসাইলাম রয়েছে বা রিহ্যাবিলিটেশন সেন্টার রয়েছে, যেখানে আমরা বিভিন্ন মানসিক রোগী, বিভিন্ন যে সমস্ত পেশেন্ট রয়েছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যাদের রয়েছে, তাদেরকে জানার জন্য একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে এই অবজারভেশন মেথড। কারণ কি, কারণ আমরা জানি যে সাইকোলজিক্যাল টেস্ট যেগুলো রয়েছে, যেমন ডিপ্রেশনের যে সাইকোলজিক্যাল টেস্ট, যেটা বিডিআই, বেক ডিপ্রেশন ইনভেন্টরি, বা ইন্টেলিজেন্সের যে সাইকোলজিক্যাল টেস্ট, ওয়েক্সলার ইন্টেলিজেন্স টেস্ট, বা এমএমপিআই, যেটা পার্সোনালিটি দেখার জন্য বা কারোর মধ্যে প্যাথোলজিক্যাল কন্ডিশন কেমন রয়েছে বা কতটা ডেভেলপ হচ্ছে সেটা বোঝার জন্য আমরা এমএমপিআই ব্যবহার করি। অনেক সময় দেখা যায় কি যে এমন অনেক পেশেন্ট আসে যারা সেই পরিস্থিতিতেই থাকে না, অর্থাৎ তাদের কন্ডিশনটা এতটাই খারাপ হয়ে যায় বা খারাপ হয়ে থাকে, সেখানে কোনো ধরনের সাইকোলজিক্যাল টেস্ট, সেটা রসার্ক বলো বা কোনো ইন্টেলিজেন্ট টেস্ট বলো, কোনো রকমভাবে সেটা অ্যাপ্লিকেবলই না। তো সেক্ষেত্রে এই অবজারভেশন মেথডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেথড হিসেবে কাজ করে ডেটা কালেকশনের জন্য। যদি কোনো রিসার্চার এরকম মানসিক পেশেন্টের উপরে, মানসিক রোগীদের উপরে কোনো রিসার্চ করতে চায়, তো তার ডেটা কালেকশনের মেথড কী হবে? সে কিভাবে ডেটা কালেকশন করবে, কিভাবে জানবে যে সে যে বিষয়টা নিয়ে জানতে চাইছে সেটা জানার সঠিক উপায়টা কি?
তাদের উপর কোনো সাইকোলজিক্যাল টেস্ট, কোনো কোশ্চেনার দিয়ে তাদের সেই যে পার্টিকুলার ট্রেটটা বা পার্টিকুলার যে ডাইমেনশনটা সেটা জানা যাবে না। তো সেই কারণে তাদেরকে অবজারভেশন করার মধ্য দিয়েই জানতে হবে। তো অবজারভেশন মেথডটা সেক্ষেত্রে একমাত্র উল্লেখযোগ্য প্রধান উপায়। এই অবজারভেশন করেই সেই রিসার্চার জানতে পারবে যে সেই মানসিক রোগীদের মধ্যে পার্টিকুলার যে বিষয়টা সেটা কিভাবে ধরা পড়ছে, কিভাবে তাদের মধ্যে রয়েছে, বা তারা কিভাবে সেইটা থাকার জন্য কিভাবে তারা প্রতিক্রিয়া করছে। তো এভাবে অবজারভেশনের বিভিন্ন সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। প্রত্যেকটা মেথডের সুবিধাও পাশাপাশি অসুবিধাও থাকবে। এই অবজারভেশন মেথডে অসুবিধাগুলো এরকম হতে পারে যে অবজারভেশন মেথডটার মধ্য দিয়ে একদম যে হুবহু যে তথ্যটা পাওয়া যাচ্ছে সেটা একদম 100% সঠিক তেমনটা দাবি করা যায় না। তার কারণ একটা খুব সহজভাবে ভাবো যে যদি কাউকে তুমি অবজার্ভ করছো এবং সে জানছে যে তাকে অবজার্ভ করা হচ্ছে, তখন সে কিন্তু তার বিহেভিয়ারটার ওপরে তার একটা সেলফ অ্যাওয়ারনেস তৈরি হয়ে যাবে। তখন সে চেষ্টা করবে কিভাবে সেটাকে একটু অন্যরকম করা যায়। তার যদি মনে হয় যে সে তার দুঃখটাকে চেপে নিজেকে একটু হাসি খুশি হিসেবে প্রেজেন্ট করবে, সে সেটা করতে পারে। আবার সে যদি চায় যে সে অতিরিক্ত হাসি খুশি না দেখিয়ে বা নর্মালি যেভাবে থাকার দরকার সেভাবে না থেকে সে অত্যন্ত বিষণ্ণ হয়ে পড়েছে, বিষণ্ণতার একটা প্রতিচ্ছবি সে তার ব্যবহারের মধ্যে ফুটিয়ে তুলছে। অর্থাৎ তার যে আবেগকে সে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করতে পারে যখনই সে বোঝে যে কেউ তাকে অবজার্ভ করছে। অনেক সময় অবজারভেশন মেথডে দেখা যায় যে এখানটার যে ফলাফলটা পাওয়া যায় সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। অর্থাৎ এটা খুব বেশি এর জেনারেলাইজেবিলিটি বা সামান্যীকরণের যে ক্ষমতা সেটা ততটা থাকে না। কারণ কি, একটা পার্টিকুলার গ্রুপ অফ স্যাম্পেলকে আমরা যেভাবে দেখি একই রকম বিহেভিয়ারটা সমস্ত সেই ধরনের স্যাম্পেলের ওপর যে হতে পারে সেইটাতে আমাদের সন্দেহ থাকে। অর্থাৎ কারণ কি, এটা অনেক একসাথে অনেক পার্টিসিপেন্টের উপর অবজার্ভ করা যায় না। অর্থাৎ সিস্টেমেটিক্যালি যখন আমরা অবজার্ভ করি তখন আমরা এটা করতেই পারি না যে একসাথে হাজার হাজার লক্ষাধিক পার্টিসিপেন্টের উপরে আমরা তাদের উপর অবজারভেশন করছি এবং তাদের থেকে সঠিকভাবে ডেটা কালেক্ট করতে পারছি। এটা বাস্তবিকই এটা একটু কঠিন শুধু নয়, এটা অসম্ভবের মতন কাজ। তো সেই কারণে অবজারভেশন মেথডের মধ্য দিয়ে এইটা একটা দুরূহ ব্যাপার বা একটা কঠিন ব্যাপার। তার সাথে সাথে যে স্যাম্পেলের উপরে আমরা দেখছি যে তাদের অবজারভেশনটা করছি এবং তাদের বিহেভিয়ারটাকে দেখছি, বিহেভিয়ার প্যাটার্নটাকে জানতে পারছি, সেইটা অন্য পরিবেশের কোনো সেই ধরনের সেই সমগোত্রীয় স্যাম্পেল অন্য পরিবেশে অন্য সোশ্যাল সেটিংয়ে সেইখানে তাদের আবার বিহেভিয়ারটা ম্যাচ করে না। অর্থাৎ একই ধরনের স্যাম্পেলের উপরে যারা কিনা অন্য পরিবেশে রয়েছে তাদের ওপর কিন্তু অনেকাংশে অ্যাপ্লিকেবল হয় না। তো এরকমভাবে অবজারভেশন মেথডের কিছু কিছু অসুবিধাও রয়েছে যেটা আমাদের জানা দরকার ছিল। তো এভাবে আমরা অবজারভেশন সম্পর্কে যতটা সম্ভব সহজভাবে বোঝার চেষ্টা করলাম, জানলাম যে অবজারভেশন মেথডটা কী, তার টাইপস কী এবং কোন প্রসেসগুলো রয়েছে, কোন স্টেপসগুলো রয়েছে এবং অবজারভেশনের যে সুবিধা অসুবিধাগুলো সেটা সম্পর্কে জানলাম। তো আজকের এই পর্যন্ত। পরবর্তী যে ভিডিও সেখানে আমরা এক্সপেরিমেন্টাল মেথড বা পরীক্ষণ যে পদ্ধতি সেটা সম্পর্কে আমরা আলোচনা করব এবং জানবো।